রাজধানীর বসুন্ধরা সিটি সেন্টারে দৈনিক কালের কণ্ঠের আয়োজনে চলছে বিজয় দিবস নতুন প্রত্যাশা শীর্ষক গোল টেবিল আলোচনা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। গণতন্ত্র সম্পর্কে অনেক লেখালেখি হয়েছে, কিন্তু একটা আমার কাছে যেটা খুব মূল্যবান গ্রন্থ মনে হয়, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ব্যারিংটন মুর জুনিয়র, উনি একটা বই লিখেছেন। বইটা হচ্ছে সোশ্যাল অরিজিন অফ ডিক্টেটরশিপ অ্যান্ড ডেমোক্রেসি। ডেমোক্রেসি হওয়ার জন্য আর ডিক্টেটরশিপ হওয়ার জন্য ভিন্ন ভিন্ন ধরনের সামাজিক ভিত্তির প্রয়োজন হয়। যেখানে যেখানে আপনার ডিক্টেটরশিপের সামাজিক ভিত্তি অব্যাহত থাকে, সেখানে আপনার ডিক্টেটরশিপ তাড়ালেও আপনার ওই শস্যের মধ্যে ভূত থেকে যাবে এবং সেটাকে আপনি তাড়াতে পারবেন না। সুতরাং আমাদের মনে হয় আমাদেরকে সেই পথে হাঁটতে হবে। দ্বিতীয় কথা, আমি আবার মিন্টু সাহেবের যে বক্তব্য, সেই বক্তব্য থেকে রেস্ট টেনে বলতে চাই যে ওই যে একটা বিশাল শ্রেণী বাংলাদেশে তৈরি হয়ে গেছে, হু ডু নট হ্যাভ এনি লিঙ্ক, এনি রিলেশন with productive activities, but they scheme of the results of production, output of production. এই যে শ্রেণীটা, এই শ্রেণী যতদিন সমাজে থাকবে ততদিন এখানে কিন্তু গণতন্ত্র করা যাবে না। কারণ এরা একটা কি বলে মানে নেক্সাস গড়ে তুলবে, যেটা আমরা গত 15.5 বছরে দেখেছি। এর আগেও হয়তো হয়েছে। তো এই 15.5 বছরে আমরা যেটা দেখলাম, এই নেক্সাসটা কার? একদিকে ব্যুরোক্রেসি, আরেকদিকে সেনাবাহিনীর একটা অংশ, আরেকদিকে হচ্ছে কারা? এই মানে ওই যে সালমান রহমান বা এই জাতীয় যেসব ব্যবসায়ীরা। তো এই নেক্সাসের ফলে আমরা কিন্তু সাফার করেছি, এবং এই সাফারিংটা হয়েছে যে আমরা অধিকার ভোগ করতে পারি নাই, আমরা অধিকার এনজয় করতে পারি নাই, আমরা নির্যাতিত হয়েছি, নিপীড়িত হয়েছি, এবং এই দেশে আয়নাঘর হয়েছে। আয়নাঘর বোধহয় অতীতেও কোনো সময় ছিল, কিন্তু এই রকম ব্যাপকভাবে এইরকম চন্ডনীতির মাধ্যমে আয়নাঘরের বাস্তবায়ন আমরা আর কখনো এখানে লক্ষ্য করি নাই। তো এগুলোর যদি আমরা অবসান চাই, তাইলে আগামী দিনে আমাদেরকে যেটা নিশ্চিত করতে হবে সেটা হলো উৎপাদনমুখী শ্রেণীর কর্তৃত্ব স্থাপন করতে হবে রাষ্ট্রে, সমাজে। এবং আবারও ব্যারিংটন মুরের কথা টেনে বলছি, উনি বলছেন নো বুর্জোয়া নো ডেমোক্রেসি। যেই ডেমোক্রেসির কথা আমরা আলোচনা করছি, সেই ডেমোক্রেসি তো প্রলেটারিয়েটের ডেমোক্রেসি না, সেই ডেমোক্রেসি তো সোশ্যালিস্ট ডেমোক্রেসি না, সেই ডেমোক্রেসি হচ্ছে বুর্জোয়া ডেমোক্রেসি। এবং বুর্জোয়া ডেমোক্রেসি এটাও একটা সমাজের বিশাল অগ্রগতি, যেটা ফ্রেঞ্চ রেভলিউশনের মধ্য দিয়ে হয়েছিল, যেটা ইউরোপে হয়েছে, রেনেসাঁর মধ্য দিয়ে হয়েছে, অগ্রগতি হয়েছে। কাজেই বুর্জোয়া কিছু হলেই সেটা খারাপ হবে এমন নয়। যে বলছি সেটাতে আসছে, তো প্রশ্নটা হচ্ছে যে যেটা বললেন যে জাতীয় বুর্জোয়া লাগবে। তো এখন জাতীয় বুর্জোয়া নিয়ে সমস্যাটা হচ্ছে দে আর এ ওয়েভারিং ক্লাস, তারা দোদল্যমান একটা শ্রেণী, তারা সময় মতো সঠিক সিদ্ধান্ত অনেক সময় নিতে পারে না। সেই জন্য দেশে ওয়ার্কিং ক্লাস, পেজেন্ট্রি, মিডল ক্লাস, এদের আন্দোলন সংগ্রাম প্রয়োজন হবে। এবং এর জন্যই যেটাকে আপনারা বলেন প্লুরালিস্টিক সোসাইটি, প্লুরালিস্টিক সোসাইটির যদি কোনো মিনিং থাকে, এই মিনিংটা হচ্ছে মাল্টিপল সেন্টার্স অফ পাওয়ার। আজকে দেশে গণতন্ত্রের এই দুরবস্থা কেন, ফ্যাসিবাদ কেন? সেটা কারণটা হচ্ছে যে আপনারা আলোচনা করেছেন 72-এর সংবিধানে এক ব্যক্তিকে সামনে রেখে সংবিধান তৈরি করা হয়েছে, এর মতো বাস্তব সত্য আর কিছু নাই। কিন্তু তার সঙ্গে এটাও দেখতে হবে যে যতই দিন গেছে আমাদের দেশে ক্ষমতা কেন্দ্রীভূত হতে 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 শেষ পর্যন্ত একজন ব্যক্তির কাছে কেন্দ্রীভূত হয়ে গেছে, এবং সেটার পরিণতি কি হয় সেটাও কিন্তু আমরা দেখলাম, তাকে পালিয়ে যেতে হয়েছে। তো অনেক দেশেই সেটা হয়। হ্যাঁ, অনেক সময় দেখা যায় রুলার্সরা আত্মহত্যা পর্যন্ত করে, এবং এই রকম অভিজ্ঞতা আরো অনেক দেশে আছে। আপনার রোমানিয়ার অভিজ্ঞতা আছে, সেখানে নিকোলাই চাউসেস্কু খুবই বলিষ্ঠ একজন শাসক ছিলেন, কিন্তু
প্রচণ্ডভাবে ক্ষমতাকে উনি কুক্ষিগত করেছিলেন। ফলে তাকেও কিন্তু এই একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে প্রাণ দিতে হয়েছে। শুধু প্রাণ দেওয়া নয়, তার মৃতদেহ রোমানিয়ার মাটিতে সে তার কি বলে কবর হয়, সমাধি হয় নাই, শেষ পর্যন্ত তার মৃতদেহ ভূমধ্য সাগরে ফেলে দেওয়া হয়েছে, কৃষ্ণ সাগরে ফেলে দেওয়া হয়েছে। তো এইরকম ঘটনা কিন্তু ঘটে। তো সেই জন্য আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে আমাদেরকে একটা নতুন সামাজিক চুক্তি, সোশ্যাল কন্ট্রাক্ট করতে হবে, যেই সোশ্যাল কন্ট্রাক্টের মধ্য দিয়ে আমরা আবার জনগণের বিভিন্ন অংশকে এবং বিভিন্ন অ্যাসপিরেশনকে, আকাঙ্ক্ষাকে আমরা ঐক্যবদ্ধ করতে পারবো। সেটা কিভাবে সম্ভব? সেটা সম্ভব একটা নতুন সংবিধানের মাধ্যমে। এখন সংবিধান নিয়ে অনেক আলোচনা হচ্ছে, কেউ বলছেন পুনর্লিখন, কেউ বলছেন নতুন করে লেখা, কেউ এইরকম নানান রকম কথাবার্তা আছে। আমি জানি না আমাদের মিন্টু ভাইরা এই ব্যাপারে কি মনে করেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি যেই সংবিধান শেষ পর্যন্ত নানাভাবে কাটাছাড়া হয়ে শেখ হাসিনা যেখানে রেখে গেছেন, এই সংবিধান দিয়ে একটা দেশ চলতে পারে না, এবং এটাকে আরো যদি শুদ্ধ করতে যান তাইলে সেটা আরো অশুদ্ধ হয়ে যাবে। সুতরাং আমি মনে করি উই শুড রাইট অন এ ক্লিন স্লেট, একটা নতুন স্লেটের উপরে আমাদেরকে লিখতে হবে। এবং সেইটা কামাল হোসেন সাহেব যে কথাটা বলেছেন, সংবিধানটা যে খুব বিশাল বড় ডকুমেন্ট হতে হবে তেমন নয়। ইট শুড বি সিম্পল, এবং এটার পৃষ্ঠা সংখ্যা যদি কমানো যায় সেটা, এবং মানুষ যাতে বোধগম্য হয় মানুষের জন্য, সেই ধরনের একটা সংবিধান লাগবে। এবং সেই সংবিধানটা এরকম হতে হবে যাতে সর্বাত্মকভাবে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠিত হয়। এবং সেই ভারসাম্য প্রতিষ্ঠিত হওয়া খুব সহজ ব্যাপার নয়। ওই যে বললাম মাল্টিপল সেন্টার্স অফ পাওয়ার, এটা ছাড়া যেটা সাসেক্সের প্রফেসর মুস্তাক খান বলেছেন যে উনি চাচ্ছেন একটা নতুন বন্দোবস্ত। তো নতুন বন্দোবস্ত, নিউ সেটেলমেন্ট, এই নিউ সেটেলমেন্ট কি? বেসিক্যালি আরেকটা সংবিধান। তো এই সংবিধান আমরা লিখলাম, লেখার পরে সেটার যে বাস্তবায়ন, সেই বাস্তবায়নটা কিভাবে হতে পারে? বাস্তবায়নটা হতে পারে ওই যে বলা হলো নতুন সেন্টার অফ পাওয়ার তৈরি করা, আরো অনেক সেন্টার অফ পাওয়ার তৈরি করা, কিন্তু এইটা সহজসাধ্য নয়, এবং এটার জন্য একটু সময়ের প্রয়োজন। এবং আমরা যদি সেই ব্যাপারে সবাই অঙ্গীকারবদ্ধ হই যে না, আমরা দেশের মধ্যে ক্ষমতার একাধিক কেন্দ্র তৈরি করতে দেব, যেটা গলব্রেট বলেছে কাউন্টারভেলিং পাওয়ার সোসাইটির মধ্যে থাকতে হবে। সেটা না থাকলে আপনার ঠিক একটা সোসাইটি, প্রাণবন্ত সোসাইটি হয় না। আমি অনেক কথা বলে ফেলেছি, এবং আমার মনে হয় আমি ধৈর্যচ্যুতি ঘটাচ্ছি। এদিকে বোধহয় আবার লাঞ্চ বোধহয় আছে, সেইটা তো এইটুকু।